নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। কড়া পুলিশি পাহারায় পুজোর ব্যবস্থা করা হয়েছিল নন্দীগ্রামে, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছলো যে পুজোই শুরু করা গেল না। মণ্ডপ ছেড়ে চলে গেলেন খোদ ঠাকুর মশাই। কড়া পুলিশি পাহারা, তার মধ্যেই পুজোর ব্যবস্থা করা হয় নন্দীগ্রামে, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছলো যে পুজোই শুরু করা গেল না। মণ্ডপ ছেড়ে চলে গেলেন খোদ ঠাকুর মশাই। তৃণমূল ছাত্র পরিষদ নাকি এবিভিপি, কে করবে সংকল্প, তা নিয়েই দ্বন্দ্বের জেরে পুলিশি প্রহরার ব্যবস্থা করতে হয়েছিল নন্দীগ্রামের সীতানন্দ কলেজে। বেলা বাড়লেও পুজো করা গেল না সেখানে। কলেজের ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, কিছুদিন আগেই কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে সরস্বতী পুজো নিয়ে একটি মিটিং হয়। সেখানে পুজোর সংকল্প করার জন্য সুমন জানা নামের এক কলেজ পড়ুয়ার নাম সামনে আসে। ঠিক হয় এবছর পুজোয় সুমনই ব্রতী থাকবে, আর এই নাম নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত। এবিভিপির অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ থেকে মিটিংয়ে আলোচনা হওয়া সত্ত্বেও পুজোর একদিন আগেই সুমন জানাকে সংকল্প করতে বাধা দেয় টিএমসিপির সদস্য পড়ুয়ারা, আর এই নিয়েই দ্বন্দ্ব চরমে পৌঁছয়। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রাম সীতানন্দ কলেজের টিএমসিপির নেতারা। উল্টে টিএমসিপি বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূলের দাবি, এবিভিপি প্রতিনিয়ত কলেজে গন্ডগোল করার চেষ্টা চালাচ্ছে। পরে কলেজের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শুভজিৎ দাস নামের এক ছাত্রকে সরস্বতী পুজোর সংকল্প করার জন্য ঠিক করা হয়। এরপর সোমবার সকালে দেখা যায় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কলেজে, কিন্তু তাতেও পুজো শুরু করা গেল না। এবিভিপির অভিযোগ, পুজোর সামগ্রী যে ঘরে রয়েছে সেই ঘরের চাবি টিএমসিপি খুলছে না। অপরদিকে টিএমসিপির অভিযোগ, যে অধ্যাপকের কাছে ওই ঘরের চাবি রয়েছে তিনি এখনো কলেজে পৌঁছননি। তালা ভেঙে পুজোর সামগ্রী বের করতে হয়েছে বলে দাবি তৃণমূলের। হাই নিউজ নেটওয়ার্ক। বহুতল সোজা করার বরাত পেয়েছিলেন। বাঘা যতীনের ঘটনায় এবার গ্রেপ্তার হরিয়ানা সংস্থার কর্ণধার। বাঘা যতীনের বহুতল কাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো হরিয়ানার এক সংস্থার কর্ণধারকে। তার সংস্থা ওই বহুতলটিকে সোজা করার কাজের বরাত পেয়েছিল। সেই প্রক্রিয়া চলাকালীনই বহুতলটির একতলার একাংশ ভেঙে যায় এবং বিপজ্জনকভাবে চারতলা বাড়িটি হেলে পড়ে। এই ঘটনার আগে গ্রেপ্তার করা হয়েছিল বহুতলের প্রমোটারকে। এবার হরিয়ানা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হলো। হরিয়ানার সংস্থার কর্ণধারকে ধরতে কলকাতা পুলিশের একটি দল সে রাজ্যে গিয়েছিল। সেখানেই সংস্থার কর্ণধার অভিষেক নাগারকে গ্রেপ্তার করা হয়। তাকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। গত 14 জানুয়ারি বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনিতে একটি বহুতল হেলে পড়ে। সেই সময় বহুতলটিতে কোনো বাসিন্দা ছিলেন না। কয়েক বছর আগে নির্মিত বহুতলটি প্রথম থেকেই নিচু ছিল বলে অভিযোগ। সেটাই সোজা করার বরাত দেওয়া হয়েছিল হরিয়ানার সংস্থাকে। বহুতল সোজা করার কাজ চলছিল বলে বাসিন্দারা অন্যত্র থাকছিলেন। সেই সময় আচমকা একতলার একাংশ ভেঙে পড়ে। এর ফলে সমগ্র বহুতলটি একদিকে হেলে যায়। পরে কলকাতা পুরসভা সেই বহুতল ভাঙার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার 27 দিনের মাথায় গ্রেপ্তার করা হলো সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারকে। বাঘা যতীনের ওই বহুতলটি যিনি তৈরি করেছিলেন সেই প্রমোটারকে ঘটনার কয়েক দিনের মাথায় গ্রেপ্তার করা হয়েছিল। বকখালির একটি হোটেল থেকে তাকে ধরে আনে কলকাতা পুলিশ। অভিযোগ, বহুতলটি নির্মাণের সময় নিয়ম মানা হয়নি। বেআইনিভাবে কোনো সঠিক পরিকল্পনা ছাড়াই চারতলা বহুতল গড়ে তোলা হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যে ইঞ্জিনিয়ার এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁর গাফিলতিতেই এমন ঘটনা। পরিকল্পনাহীনভাবে বহুতল নির্মাণের বিষয়ে তিনি পূর্বতন বামফ্রন্ট সরকারকে দায়ী করেছিলেন। বলেছিলেন, বাম আমলে কলকাতার কলোনি এলাকার কোনো বাড়ি তৈরিতেই নিয়ম মানা হয়নি। আমরা সেই পাপের বোঝা বহন করছি। বহুতলের বাসিন্দারা জানান, বহুতলটি নিচু হওয়ার কথা সেই সময় প্রমোটারকে বলেছিলেন তারা। প্রমোটার হরিয়ানার সংস্থাকে বহুতল সংস্কারের কাজের বরাত দিয়েছিলেন। সোমবার যাকে গ্রেপ্তার করা হলো সেই অভিষেক হরিয়ানার একটি ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্ণধার বলেই জানা গিয়েছে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করে গাফিলতি খুঁজতে চান তদন্তকারীরা। হাই নিউজ নেটওয়ার্ক। ছাত্রছাত্রীদের সঙ্গে বাণী বন্দনায় মাতলেন গায়িকা ইমন চক্রবর্তী। প্রতিবারের মতো এবারও ঘটা করে সরস্বতী পুজো হলো, সাথে গায়িকার বাড়িতে ছিল গান বাজনার আয়োজনও। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। পুজোর পাশাপাশি সেদিন যদি হয় আবার বিবাহ বার্ষিকী, তাহলে তো কথাই নেই। সরস্বতী বন্দনার সঙ্গেই বিবাহ বার্ষিকীর সমাপতন। সকাল থেকেই গায়িকা ইমন চক্রবর্তীর বাড়িতে তোড়জোড়। প্রতিবারের মতো এইবারও ঘটা করেই হলো সরস্বতী পুজো।
আর গায়িকার বাড়িতে দেবী বন্দনার সঙ্গে যে গান বাজনার আয়োজনও থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর এইসবের মধ্যেই স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহ বার্ষিকীও পালন করলেন গায়িকা। সরস্বতী পুজোর নানা মুহূর্ত সমাজ মাধ্যমে তুলে ধরেছেন ইমন চক্রবর্তী। শনিবার রাত থেকেই শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি। পুজোর ঘর নিজের হাতেই সাজিয়েছেন ইমন ও নীলাঞ্জন। সঙ্গে ছিলেন তাদের বন্ধু বান্ধব। সেই বন্ধুরাই সময় মতো দম্পতিকে মনে করিয়ে দিয়েছেন বিবাহ বার্ষিকীর কথা। রাত 12টার সময় কেক নিয়ে হাজির হয়েছিলেন তারা। একসঙ্গে কেক কাটেন ইমন ও নীলাঞ্জন। সকাল হতেই পুজোয় বসেন গায়িকা। উপস্থিত ছিলেন ইমনের গানের স্কুলের ছাত্রছাত্রীরাও। পুজোর পরে বসে গান বাজনার আসর। ছাত্রছাত্রীরা সকলেই পরে এসেছিলেন হলুদ পোশাক। ইমন নিজেও পরেছিলেন হলুদ শাড়ি, লাল ব্লাউজ, তার সঙ্গে পরিপাটি করে বাঁধা চুল ও কপালে লাল টিপ। এই বেশেই হারমোনিয়াম নিয়ে বসেন গায়িকা। কখনো তার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান মধুর ধ্বনি বাজে, কখনো আবার মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। সব মিটলে নীলাঞ্জনের সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি ভাগ করে নেন ইমন। নীলাঞ্জনের পরনেও হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা। ছবির সঙ্গে ইমন লেখেন, সরস্বতী পুজো আর বিবাহ বার্ষিকী একদিনে পড়লে যা হয় আর কি। 2021 সালে 2রা ফেব্রুয়ারি হইচই করে সামাজিক বিয়ে সেরেছিলেন ইমন ও নীলাঞ্জন। তবে শৈশাবোধ করে আইনি বিয়ে যদিও আগেই সারেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। মমতা কুলকার্নির বিরুদ্ধে মোটা টাকার বিনিময়ে মহামণ্ডলেশ্বর পদ কিনে নেবার অভিযোগ উঠছে। অভিনেত্রী নাকি 10 কোটি টাকা দিয়ে এই পদ পেয়েছেন। অঝরে কাঁদতে কাঁদতে মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছিলেন মমতা কুলকার্নি। কিন্নর আকড়া থেকে পেয়েছিলেন মহামণ্ডলেশ্বরের সম্মান, কিন্তু এক সপ্তাহ পেরোতেই সেই পদ থেকে বহিষ্কৃত হন অভিনেত্রী। জানা গিয়েছে, মমতার মহামণ্ডলেশ্বর পদ নিয়ে কিন্নর আকড়ায় অন্তরেই তৈরি হয়েছিল সমস্যা। প্রশ্ন ওঠে, অভিনেত্রী আদৌ মহামণ্ডলেশ্বর আখ্যা পাওয়ার যোগ্য কিনা। একসময় রূপলী জগতে সাহসী দৃশ্যে অভিনয় এবং অপরাধ জগতের সঙ্গে নাম জড়ানোয় মমতার মহামণ্ডলেশ্বর পদ নিয়ে আপত্তি জানান অনেকেই। তারপর ঠিক এক সপ্তাহের মাথায় বহিষ্কৃত হন তিনি। মমতার মহামণ্ডলেশ্বর পদ নিয়ে আপত্তি জানিয়েছিলেন বাবা রামদেবও। তিনি বলেছিলেন, একদিনে কেউ সন্ন্যাস গ্রহণ করতে পারে না। আজকাল দেখছি যে কেউ এসে মহামণ্ডলেশ্বর আখ্যা পেয়ে যাচ্ছে। মমতার বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ দিয়ে মহামণ্ডলেশ্বর পদ কিনে নেবার অভিযোগ উঠছে। অভিনেত্রী নাকি 10 কোটি টাকা দিয়ে এই পদ কিনেছেন। এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব অভিযোগের উত্তর দিয়েছেন মমতা কুলকার্নি। অভিনেত্রী জানিয়েছেন, 10 কোটি টাকা অনেক দূরের কথা, তার কাছে 1 কোটি টাকাও নেই। গুরুদক্ষিণা স্বরূপ তিনি 2 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু সেই টাকাও নাকি কারোর কাছ থেকে ধার করেছেন তিনি, কারণ তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে রয়েছে। বাগেশ্বর ধামের পীঠাধীশ মমতার মহামণ্ডলেশ্বর আখ্যার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তিনি মাত্র 25 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন বলে দাবি করেন বাগেশ্বর ধামের পীঠাধীশ। তার দাবি, শুধুমাত্র প্রভাব খাটিয়ে কিভাবে কেউ হঠাৎ মহামণ্ডলেশ্বর হয়ে উঠতে পারেন। যাদের অন্তর সত্যি একজন সন্ন্যাসীর মতো, তাদেরই এই আখ্যা দেওয়া উচিত। এই প্রসঙ্গেই মমতা কুলকার্নি বলেছেন, আমি 25 বছর ধরে তপস্যা করেছি। বাগেশ্বর ধামের পীঠাধীশকে অনুরোধ করব ওর গুরুর থেকে আমার ব্যাপারে জানার জন্য। অভিনেত্রী জানিয়েছেন, গত 23 বছরে তিনি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কোনো ছবিও দেখেননি। শুধুই সন্ন্যাস গ্রহণ করার পরিকল্পনা ছিল তার। কিন্নর আকড়ার আচার্য লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠীর কথায় তিনি মহামণ্ডলেশ্বর পদ নিতে রাজি হন। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকুম্ভে ভাইরাল তরুণী এবার নাকি বলিউডে। শোনা যাচ্ছে, বলিউডে অভিষেক হচ্ছে মোনালিসার। নায়ক রাজকুমার রাওয়ের ভাই অমিত রাও। ছবির নাম দি ডায়েরি অফ মণিপুর। এবারের মহাকুম্ভে উঠে এসেছে বহু সাধু সন্ন্যাসীর নাম। কেউ ভাইরাল হয়েছেন পড়াশুনোর ডিগ্রি নিয়ে, তো কেউ আবার পেশিবহুল বডির জন্য। এই মহাকুম্ভেই ভাইরাল হয়েছেন একজন যুবতীও। চোখের মণির জন্য ভাইরাল এই যুবতী। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। ঠিকই ধরেছেন, ওই যুবতীর নাম মোনালিসা ভোসলে, যার ভিডিও ছবি এই মুহূর্তে সমাজ মাধ্যমে ছড়াছড়ি।
মোনালিসা ভোসলের দুই চোখেই মূল আকর্ষণ। বলা ভালো তার চোখের মনির রং চর্চায়, নীল নয়, সবুজও নয়, আবার ঠিক বাদামিও নয়। একটা কুম্ভ মেলা বদলে দিল মধ্যপ্রদেশের ষোড়শী মোনালিসার জীবন। কুম্ভ মেলায় তাকে দেখা গিয়েছিল মালা বিক্রি করতে। তারপরই কোনো এক নেট প্রভাবীর ক্যামেরায় বন্দী হয়ে তুমুল ভাইরাল হয় তার দুটি চোখ। তারপর থেকেই তাকে প্রতিনিয়ত ধাওয়া করেছে ক্যামেরা। ইতিমধ্যেই বলি পরিচালকদের নজর কেড়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে বলিউডে অভিষেক হচ্ছে মোনালিসার। নায়ক রাজকুমার রাওয়ের ভাই অমিত রাও। ছবির নাম দি ডায়েরি অফ মণিপুর। পরিচালক সনোজ মিশ্র, যিনি এর আগে দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল বানিয়ে শিরোনামে এসেছিলেন, তার ছবিতেই এবার দেখা যাচ্ছে মোনালিসাকেই। সনোজ ইতিমধ্যেই মধ্যপ্রদেশের খড়গুন জেলার মহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন। সেই ছবি সনোজই ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। মনে করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন পরিচালক। 2023 সালে সনোজের পরিচালনায় দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি এবং সম্প্রীতি নষ্টের অভিযোগ উঠেছিল। এই মর্মে কলকাতার আমহা স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় সে বছর মে মাসে। শেষ পর্যন্ত সেই ছবি মুক্তি পায়নি বাংলাতে। এবার সনোজের ছবির প্রেক্ষাপট মণিপুর। नमस्कार दोस्तों, मैं फिल्म डायरेक्टर सनोज मिश्रा। मेरे साथ आज प्रयागराज की सनसनी बनी हुई मोनालिसा है और आप लोगों से जैसे मैंने कहा था कि मेरी अगली फिल्म द डायरी ऑफ मणिपुर में मैं इनको कास्ट कर रहा हूं, तो मैं इनसे मिलने के लिए प्रयागराज भी गया था और आज इनके गांव आया हुआ हूं महेश्वर, और आज इनके फैमिली के साथ, इनके पिताजी के साथ और पूरे परिवार के साथ बैठकर हमारी बातचीत हुई। सारे मुद्दों पर बातचीत हुई और सच कहूं तो बहुत इनोसेंट लोग हैं, मतलब मेरी सोच से भी परे लोग हैं, इतने इनोसेंट हैं। और आज से मतलब जो मैंने बीड़ा उठाया था, तो मुझे लग रहा है कि और जिम्मेदारी मेरी बहुत ज्यादा बढ़ गई है आज से, क्योंकि मैंने वो जिम्मेदारी ली है कि मैं इस फिल्म में इसको बहुत अच्छे से प्रेजेंट भी करूंगा और इसका भविष्य भी फिल्म में मुझे बनाना है। तो मोनालिसा आज इसके लिए तैयार भी है और पूरी तरह से मेहनत करने के लिए तैयार है ना। आपका बहुत बहुत धन्यवाद सर। आप मुझे ढूंढने के लिए प्रयागराज भी गए थे, मैंने देखा जी। मतलब कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। तो मेहनत करोगे ना फिल्म के लिए? जरूर मेहनत करोगी जब तो आगे बढ़ोगी ना। हाँ ना, बढ़ने का मन है, आगे बढ़ेंगे ना। जज्बा चाहिए है, और वो मेरे ख्याल से बच्ची है भी और इसको तैयार करना है हम लोग की सबकी जिम्मेदारी। थैंक यू। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো খেলার খবরে। কেঁদে ফেললেন নেইমার। 12 বছর পর ছোটবেলার ক্লাবে ফিরে আবেগ সামলাতে পারলেন না ব্রাজিলীয়। চোটের জন্য গত কয়েক মাস ধরে মাঠের বাইরে নেইমার। 2023 সালে আল হিলালে যোগ দেওয়ার পর সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলেছেন 7টি ম্যাচ। হতাশ আল হিলাল কর্তৃপক্ষ নেইমারকে রাখতে চায়নি, তাই তিনি ফিরে গিয়েছেন ছোটবেলার ক্লাব স্যান্টোসে। 2009 থেকে 2013 পর্যন্ত স্যান্টোসের হয়ে খেলেন নেইমার। ব্রাজিলের ক্লাবটির হয়ে 177টি ম্যাচে 107টি গোল রয়েছে তাঁর। তার আগে 2003 থেকে 2009 পর্যন্ত ছিলেন স্যান্টোসের জুনিয়র দলের সদস্য। সেখান থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন, তারপর প্যারিস সাজা, তারপর আল হিলাল ঘুরে আবার স্যান্টোসে ফিরলেন তিনি। আপাতত ছোটবেলার ক্লাবের সঙ্গে 6 মাসের চুক্তি হয়েছে ব্রাজিলীয় স্ট্রাইকারের। শুক্রবার চুক্তি সইয়ের পর নেইমারকে সদস্য সমর্থকদের সামনে নিয়ে আসে ব্রাজিলের ক্লাবটি। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় তাঁকে। প্রকাশ্যে এসে নিজের আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। জার্সিতে ক্লাবের লোগোয় চুমু খেয়ে কেঁদে ফেলেন তিনি। দুহাতে ঢেকে ফেলেন চোখ, কান্না যেন থামতেই চাইছিল না। বারবার চোখের জল মুছতে দেখা যায় তাকে। মুখে ছোটবেলার ক্লাবে ফিরতে পারার হাসির সঙ্গে চোখের জলও ছিল নেইমারের। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। স্যান্টোসের সহসভাপতি ফার্নান্দো বোনাভিদাস বলেছেন, আপাতত 6 মাসের চুক্তি হয়েছে, তবে নেইমার যাতে আমাদের সঙ্গেই থাকে তার জন্য প্রয়োজনীয় সব কিছু করব আমরা। আশা করি আগামী বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে রাখতে পারব। হাই নিউজ নেটওয়ার্ক। অভিষেকের কাছে 38 রানে হারল ইংল্যান্ড। ব্যাটে বলে নায়ক ভারতীয় ওপেনার। 4-1 সিরিজ জয় সূর্যদের। নিয়ম রক্ষার ম্যাচও হালকাভাবে নিল না ভারত।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শেষ টি20 ম্যাচও জিতল তারা। 100 রান করলেন অভিষেক শর্মা। প্রথমে ব্যাট করে 247 রান করে ভারত। সেখানেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায়। বাকি কাজটা করলেন ভারতের বোলাররা। চাপে পড়ে মাত্র 97 রানে শেষ হয়ে গেল ইংল্যান্ড। 150 রানে জিতল ভারত। অভিষেক একাই করেন 135 রান। তার কাছেই 38 রানে হারেন জশ বাটলাররা। এই জয়ের ফলে 4-1 ব্যবধানে সিরিজ জিতলেন সূর্যকুমার যাদবরা। সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় তা দেখালেন অভিষেক। সিরিজের প্রথম ম্যাচে ইডেনে 77 রান করেছিলেন তিনি, কিন্তু তারপরে 3টি ম্যাচে রান পাননি। ওয়াংখেড়েতে শুরু থেকেই আক্রমণাত্মক অভিষেক। পেসারদের বিরুদ্ধে হাত খোলেন তিনি। একের পর এক বড় শট মারেন। উইকেটের চারদিকে বড় শট মারছিলেন অভিষেক। ফলে তার জন্য ফিল্ডার সাজাতে সমস্যায় পড়েন ইংরেজ অধিনায়ক জশ বাটলার। মাত্র 17 বলে 50 রান করেন তিনি। অর্ধ 100 রানের পরেও থামেননি অভিষেক। পাওয়ার প্লে চলাকালীন যেমন খেলছিলেন, ফিল্ডিং ছড়িয়ে যাওয়ার পরেও একইভাবে খেলেন। ওয়াংখেড়ের মাঠ ছোট, তা কাজে লাগান এই বাঁহাতি ওপেনার। 4 থেকে 6 মারেন বেশি অভিষেক। নিয়ম রক্ষার ম্যাচেও বিনোদন এনে দেন তিনি। একটা সময় মনে হচ্ছিল রোহিত শর্মার 35 বলে 100 রানের রেকর্ড ভেঙে যাবে, কিন্তু তা হয়নি। 30 বলের পর কয়েকটি বল নষ্ট করেন তিনি, ফলে 100 রান করতে 2 বল দেরি হয় তার। শেষ পর্যন্ত 37 বলে 3 অঙ্কে পৌঁছন অভিষেক। 58 বলে 135 রান করে আউট হন ভারতীয় ওপেনার। 7টি 4 ও 13টি 6 মারেন তিনি। তৃতীয় টি20তে ফিরলেও উইকেট পাননি, তাই ওয়াংখেড়েতে শামির দিকে নজর ছিল সকলের। প্রথম ওভারে 17 রান দেন শামি, কিন্তু দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই বেন ডাকেটকে আউট করেন। আগের 2 ম্যাচ ভালো খেলেছিলেন ডাকেট, সেখানেই থামেননি তিনি। দ্বিতীয় স্পেলে এসে 1 ওভারে আদিল রাশিদ ও মার্ক উডকে ফেরান শামি। 2.5 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট নেন তিনি। প্রত্যাবর্তনের পর এই স্পেল তার আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে। এই ম্যাচেও উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। 2 ওভারে 25 রান দিয়ে বাটলার ও লিয়াম লিভিংস্টোনকে ফেরালেন তিনি। গোটা সিরিজে তার বল বুঝতে পারলেন না ইংরেজ ব্যাটাররা। সিরিজের 5টি ম্যাচে 14টি উইকেট নিয়েছেন তিনি, যা দ্বিপাক্ষিক সিরিজের রেকর্ড। বল হাতে নজর কাড়লেন শিবম। অলরাউন্ডারের কাজ করলেন তিনি। 2 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট নেন শিবম। আউট করেন ফিল সল্ট ও জেকব বেথেলকে। 248 রান তাড়া করা সহজ ছিল না, কিন্তু ইংল্যান্ডের কাছে আরও ভালো ব্যাটিং আশা করেছিলেন দর্শকরা। চাপে ভেঙে পড়ল ইংল্যান্ড। সল্ট ছাড়া কাউকে দেখেই মনে হলো না কোনো লক্ষ্য নিয়ে নেমেছেন। মাত্র 10.3 ওভারে 97 রানে অল আউট হয়ে গেল গোটা দল। 57 বল বাকি থাকতে প্রতিপক্ষকে অল আউট করে দেওয়া মুখের কথা নয়। 97 রানের মধ্যে 55 রান একাই করলেন সল্ট, বাকিরা দলকে ডুবিয়ে দিলেন। তার ফলে যা হওয়ার তাই হলো। 150 রানের বিশাল ব্যবধানে হারল ইংল্যান্ড। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।